স্নেহের ছাত্রছাত্রী, আজকের ভেদ নিয়ে আলোচনা, দশম শ্রেণীর ভেদ নিয়ে আলোচনা করব গণিতের। আমি শ্যামাপ্রসাদ নন্দ, নস্করপুর সুকান্ত শিক্ষানিকেতনের শিক্ষক। দেখো, আজকের ভেদ নিয়ে আলোচনা করতে গিয়ে আমি যে কথা বলবো, আমরা দৈনন্দিন জীবনে বহু রকম সম্পর্কযুক্ত রাশি নিয়ে কাজ করি। রাশি বলতে কি বোঝায়? যাদেরকে আমরা পরিমাপ করতে পারি। তো এইরকম পরিমাপযোগ্য রাশি এরকম তো প্রচুর রয়েছে। তো তাদের মধ্যে হয় কি, তারা কিছু না কিছু সম্পর্কের দ্বারা যুক্ত থাকে। সবাই থাকে না, কিন্তু অনেক কিছু রাশি তারা একের সঙ্গে আরেকজনের কানেক্টেড, রিলেশান রয়েছে তাদের মধ্যে। তো এই যে সম্পর্ক সবসময় থাকতেও পারে, নাও থাকতে পারে, আবার থাকলেও সেই সম্পর্কের চরিত্র ভিন্ন ভিন্ন রূপে প্রকাশ পায়। আমরা জানি, যেমন একটা পেনের দাম আর পেনের সংখ্যা। একটা পেনের দাম 5 টাকা হলে দুটো পেনের দাম কত হবে? 10 টাকা। 5 দুগুণে 10। তিনটে পেনের দাম কত হবে? 3 5 15। তাহলে দেখতে পাচ্ছি যে একটা পেনের সংখ্যার সঙ্গে দামের একটা সম্পর্ক আছে। সংখ্যা যত বাড়তে থাকে, দাম তত বাড়তে থাকে। এবং আরও একটি জিনিস আমরা লক্ষ্য করছি, সংখ্যা পেনের কাউন্ট ঠিক যত গুণ বেড়ে যাচ্ছে, দামেরটাও ঠিক তত গুণ করে বেড়ে যায়। তো এই যে একটা সম্পর্ক থাকলো পেনের সংখ্যার সঙ্গে, টোটাল মোট দামের একটা যেমন সম্পর্ক আছে, তেমনি সেই সম্পর্কের চরিত্রটাও বুঝলাম যে সংখ্যা বাড়লে দামও বাড়ে। শুধু তাই নয়, সংখ্যাটি যত গুণ বাড়ছে, দামটিও ঠিক সমহারে তত গুণ বাড়ছে। এখন আবার একটা কথা বলতে পারি যে অনেক কিছু জিনিস আছে বারবার সঙ্গে সঙ্গে কিন্তু টোটাল পরিমাণ বাড়ে না। এরকম কি উদাহরণ হতে পারে? ধরো যাক, তোমরা অনেকে বাইক চালাচ্ছ, ফুয়েল কনজামশান হয়। তেল যত বেশি পড়ে তত তোমার স্পিডোমিটারে দেখো স্পিডটা ভালো, অ্যাক্সিলারেশনটা ভালো হয়। বাট যত তুমি তেল খরচা বাড়ে আর অ্যাক্সিলারেশন যে রেটটা বাড়ে, এটা কিন্তু একরকম হয় না। একটা জায়গায় গিয়ে কি হয়, বেস্ট একটা অপটিমাল মাইলেজ পাওয়া যায়, যেখানে তেলের সঙ্গে মাইলেজটা বেশি পাই। তারপরে তুমি তেল বেশি পুড়লেও সমহারে কিন্তু অ্যাক্সিলারেশনটা হয় না। ঠিক এই জায়গা থেকে বলবো, এখানে তেলের ফুয়েল কনজামশানের সঙ্গে সঙ্গে অ্যাক্সিলারেশন যে রেটটা বাড়ছে ঠিকই, কিন্তু সমহারে বা একই হারে বাড়ছে না। তাহলে আজকের আমরা আলোচনা করাটা অবকাশ পেলাম যে বিভিন্ন যে রাশিগুলো আছে পরিমাপযোগ্য, তাদের মধ্যে সম্পর্ক নাও থাকতে পারে। যদি থেকে থাকে, সেরকম কিছু সম্পর্কের রাশি নিয়ে আমরা আলোচনা করব, যাদের মধ্যে একটা বিশেষ চরিত্র আছে, যে একটির বৃদ্ধি বা হ্রাসের সঙ্গে সঙ্গে অপরটি সমহারে বৃদ্ধি বা হ্রাস পাচ্ছে। এইরকম একটি স্পেসিফিক এরিয়া পরস্পর সম্পর্কযুক্ত রাশি, তার সঙ্গে তার সম্পর্কের চরিত্রটা ঠিক এইরকম যে একটা রাশির চেঞ্জের সঙ্গে সঙ্গে, পরিবর্তনের সঙ্গে সঙ্গে, হ্রাস বৃদ্ধির সঙ্গে সঙ্গে অপর রাশির সমহারে একই রেশিও প্রপোর্শনে যদি বাড়তে কমতে থাকে, সেই ধরনের সম্পর্কযুক্ত রাশিগুলোকে নিয়ে বলবো। আর সেই রাশি সম্পর্কের নাম দিচ্ছি আজকের আলোচ্য বিষয় ভেদ, বা ইংরেজিতে আমরা বলি ভ্যারিয়েশন। ক্লাস 10-এ তোমরা এই সম্পর্কটির যে নাম, এটা নিয়ে নতুন করে জানলেও একটা কথা বলার তোমাদের প্রয়োজন। তোমরা এ পর্যন্ত ছোটোবেলা থেকে সবথেকে যে জনপ্রিয় গাণিতিক প্রক্রিয়া শেখো, তার মধ্যে সেটি হলো ঐকিক নিয়ম। তারপরে ওই ঐকিক নিয়মটিকে যখন অনুপাত সমানুপাত শিখলে, তখন ত্রৈরাশিক স্ট্রাকচার দিয়ে অ্যাপ্লাই করার চেষ্টা করেছো। আরেকটি চ্যাপ্টার তোমরা পড়েছো, ধারণা, অনুপাত এবং সমানুপাত। এই সমানুপাতের ধারণা, ত্রৈরাশিক পদ্ধতির ধারণা এবং এই যে ঐকিক নিয়ম, একদম ছোট্টবেলা থেকে যেটা অঙ্ক, প্রথাগত অঙ্ক না শিখেও এইগুলো আমরা কিন্তু ছোটোবেলা থেকেই শিখে যাই। একটা পেনের দাম 5 টাকা হলে দুটোর দাম 10 টাকা হবে, তিনটের দাম 15 টাকা হবে। এগুলো যারা খুব অঙ্ক নিয়ে যে স্কুলে না পড়াশোনা করেও কিন্তু আমরা অনেকে এগুলো জানি। তো এইগুলোরই কিন্তু একটি ভিন্ন নাম দিয়ে, রূপ দিয়ে একটা গাণিতিক স্ট্রাকচার। তোমরা জানো যে আমরা একই জিনিসকে ভিন্ন ভিন্ন প্রক্রিয়ায় করি। কেন না, ছোটোবেলায় আমরা যতটা ঐকিক নিয়ম খুব সহজে ভালো বুঝতে পারি,
আবার একটু পরে যখন ত্রৈরাশিক দিয়ে শিখলাম, আর একটু উন্নততর ধারণা দিয়ে অনুপাত সমান দিয়ে শিখলাম, আজকের এটাকে ধরে নিতে হবে আর একটু উন্নততর ধারণা ভেদ। কারণ উচ্চতর গণিতের যে শাখা আছে যেখানে আলোচ্য বিষয়, সেখানে এইগুলো দিয়ে আলোচনা করতে সুবিধা হবে। তাহলে এসো আমরা আজকের ভেদের ধারণা একটু পেলাম, তার একটু ফর্মাল ডেফিনেশন কেমন হবে, ভেদের চরিত্র কেমন, কত রকম ভ্যারাইটি আছে, তাই দিয়ে কিছু অঙ্ক করব, আর জীবনযাত্রায় ব্যক্তিগত ব্যবহারিক জীবনে ভেদের কি প্রয়োগ থাকবে, এই নিয়ে আজকের আমরা গণিতের ক্লাস শুরু করছি। প্রথমে আমরা বলবো যে ধরা যাক দুটি রাশি, একটি রাশির নাম এক্স। আমরা যখন অঙ্ক করি আমরা করি কি, বিভিন্ন রকম রাশিকে গাণিতিক ভাষায় আমরা লিখি, সিম্বলিক্যালি লিখি। কারণ যারা আমরা গণিত নিয়ে পড়াশোনা করি, তোমরা জানো প্রত্যেকটা সময় প্রত্যেকটা ক্লাসে যখনই পড়াশোনা করব, গণিত শেখার একটি অন্যতম বিষয় হচ্ছে গণিত ইটসেলফ, তার একটা নিজস্ব ল্যাঙ্গুয়েজ আছে, ভাষা। সেই ভাষাকে না শিখলে গণিত চর্চা করা ভালোভাবে যায় না। আর সেই ভাষাটি হচ্ছে ম্যাথমেটিক্যাল ল্যাঙ্গুয়েজ বা মোস্ট সিম্বলিক ল্যাঙ্গুয়েজ। তো যখনই আমরা বলি বিভিন্ন পেনের সংখ্যা, পেনের দাম, এইগুলোকে আমরা এমনি বলি, কিন্তু যখন অঙ্কের স্ট্রাকচারে বলবো, কারণ এদের মধ্যে আবার তো যোগ বিয়োগ গুণ ভাগ বিভিন্ন রকমের গাণিতিক প্রক্রিয়া করতে গেলে তখন পেনের সংখ্যার সঙ্গে পেনের দামের এই ধরনের তো গাণিতিক প্রক্রিয়া করা সম্ভব হয় না। তার জন্য আমরা কি করি, নাম দিয়ে দিই, যেগুলো তোমরা প্রথম 6-এর ইন্ট্রোডাকশনে পেয়েছিলে, ভ্যারিয়েবল বা চলরাশি। তো আমরা এরকম দুটো পরস্পর সম্পর্কযুক্ত রাশি আমরা ধরে নিচ্ছি এক্স আর ওয়াই, তাদের নামকরণ করলাম সিম্বলিক্যালি ম্যাথমেটিক্যালি। তো এখন যদি দেখা যায় যে এক্সের সঙ্গে এক্সের মান যদি আমি ইনক্রিজ করি, বাড়াই, তাহলে যদি ওয়াইয়ের মানও সমহারে বাড়ে, কিংবা এক্সের মান যদি আমি কমিয়ে দিই তাহলে ওয়াইয়ের মানও যদি সমহারে কমে যায়, তখন আমরা বলবো এক্স আর ওয়াই ভেদে আছে, এবং এই ভেদটিকে আমরা বলবো সরল ভেদ। এই ভেদটিকে আমরা বলবো সরল ভেদ। তার মূল বক্তব্য কি হচ্ছে, একটি চলরাশির হ্রাস বা বৃদ্ধির সঙ্গে সঙ্গে অপর চলরাশিটি যদি একই হারে হ্রাস বা বৃদ্ধি পায়, তখন আমরা এই সম্পর্ককে বলবো সরল ভেদ। তার নোটেশনটা কি দেব না, নোটেশনটা দেব এইভাবে, একটা সিম্বল, ম্যাথমেটিক্স সবসময় একটা সিম্বলিক ল্যাঙ্গুয়েজ। তাহলে আমরা বলবো কি, এক্স ভ্যারাইজ অ্যাজ ওয়াই, এক্স ভ্যারাইজ অ্যাজ ওয়াই, অর্থাৎ এক্স ওয়াইয়ের সঙ্গে সঙ্গে সমহারে পরিবর্তিত হয়। এই ভ্যারাইজ অ্যাজ এক্স ভ্যারাইজ অ্যাজ ওয়াই, এত বড় সেন্টেন্সটাকে আমরা ম্যাথমেটিক্যালি সিম্বলিক্যালি লিখছি এক্স ভ্যারাইজ অ্যাজ ওয়াই। এইটাকে আমরা বলবো সরল ভেদ। এবং এই সরল ভেদের ক্ষেত্রে কি হবে, আমরা একটা উদাহরণ দেখো, আমি একটা উদাহরণ ডিসকাস করি, তাহলে বুঝতে সুবিধা হবে। ধরা যাক আমি কিছু মান নিয়ে একটু আলোচনা করি, তাহলে তোমাদের ভেদের ধারণা আরও স্পষ্ট হয়ে যাবে। ধরা যাক এক্স আর এটা ওয়াই। এক্সটাকে ধরো একটি বিশেষ নাম্বার অফ পেন, আর এটা ধরো তার দাম, কস্ট। ধরা যাক পেনের সংখ্যা যখন 1, এটার দাম কত হবে, 5 টাকা। এরপরে ধরা যাক দুটো হলো 10, ধরো 3টে করলাম 15, 20টা করলে কত হবে, 100। এই ধরনের আমরা পাচ্ছি। দেখো প্রত্যেক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এক্স বাই ওয়াই কত হচ্ছে, 1/5। দেখো এটাও যদি ভাগ করি, দেখো 1/5, এটাও যদি ভাগ করি 1/5, এটাও যদি ভাগ করি 1/5। তাহলে এই যে ভাগফল দেখতে পাচ্ছি কি, দুটো পরস্পর সম্পর্কযুক্ত রাশি, যারা যদি সরল ভেদে থাকে তাহলে তাদের মধ্যে একটা চরিত্র দেখতে পাবো যে তাদের ভাগফল সবসময় একই। এখানে যেটা হচ্ছে 1/5, এই 1/5 এটা হচ্ছে কনস্ট্যান্ট হয়ে গেল। যতই তুমি অনুরূপ ডেটা নাও না কেন, সবসময় দেখবে ভাগফল একই হবে। এক্ষেত্রে আমরা তখন বলবো যে এক্স ওয়াই এটা সরল ভেদে আছে, এইটা হচ্ছে তার নোটেশন, এক্স অ্যান্ড ওয়াই সরল ভেদে আছে। আর এক্ষেত্রে এইটাকে আমরা বলবো 1/5, এই যে মানটি এটা ফিক্সড, এটাকে আমরা বলবো কি, ভেদ ধ্রুবক। তাহলে এখানে কি পাচ্ছি,
এক্স বাই ওয়াই দেখতে পাচ্ছি অলওয়েজ কনস্ট্যান্ট, কে নাম দিচ্ছি, অবশ্যই এটা নন জিরো হবে, এটা মেনশান করতে হবে। তাহলে এখান থেকে পাবো এক্স সমান কে ওয়াই। এই হচ্ছে ভেদ থেকে একটা ইকুয়েশান ফর্মে আনতে পারলাম, যেখানে এক্সাক্ট ইকুয়ালিটিটা আমরা আনতে পারছি। তাহলে এক্স ওয়াইয়ের সঙ্গে পরিবর্তিত হয়, সম্পর্ক আছে, কিন্তু সেই সম্পর্কটা ইকুয়ালিটি সম্পর্ক দিয়ে আমরা বলতে পারিনি এতক্ষণ। আমরা এখন বলতে পারলাম এক্স হচ্ছে ওয়াইয়ের সঙ্গে ইকুয়াল হচ্ছে, কিন্তু সরাসরি ওয়াইয়ের সঙ্গে নয়, একটা নির্দিষ্ট ধ্রুবক সংখ্যার সঙ্গে গুণ করলে তবেই ইকুয়াল হয়। এই কেটাকে আমরা বলছি নন জিরো, জিরো নয়, এইটাকে আমরা বলবো ভেদ ধ্রুবক। এই যে পরিবর্তনের হার হচ্ছে এই কে একটা মান, এই এত গুণ করে 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 এটা বাড়তে থাকবে। তাহলে এটাকে আমরা বলছি সরল ভেদ। একইভাবে ব্যস্ত ভেদের ক্ষেত্রে যদি দেখি যে এক্স আর ওয়াই ব্যস্ত ভেদে থাকে, তখন আমরা লিখি এক্স ভ্যারাইজাস ওয়ান বাই ওয়াই। তাহলে ব্যস্ত ভেদের সম্পর্কটা কেমন হবে? এটা কি না, রেট অফ চেঞ্জ অর্থাৎ পরিবর্তনের হার অলওয়েজ ফিক্সড, যেটা আমরা সরল ভেদের ক্ষেত্রে বলেছি। বাট পরিবর্তনের হার হলেও তার একটা বৈপরীত্য প্রকাশ পাবে। অর্থাৎ কীরকম বৈপরীত্য? না, এখানে যেমন দেখলাম যে একজনের বৃদ্ধির সঙ্গে সঙ্গে অপরটি সমহারে বৃদ্ধি পায়, কিন্তু এখানে ঠিক উল্টো হতে পারে, একটির বৃদ্ধির সঙ্গে সঙ্গে সমহারে হ্রাস পাবে, অর্থাৎ বিপরীতমুখী সম্পর্ক। অর্থাৎ একজন যখন বাড়ছে অপরটি ঠিক কমবে, এটি যখন কমবে অপরটি ঠিক সমহারে বাড়তে থাকবে। কীরকম একটা উদাহরণ নেওয়া যেতে পারে? ধরা যাক আমরা যে কৃষিকর্ম কাজ করি মাঠে, বিভিন্ন দৈনন্দিন জীবনে বাড়িঘর যখন বানাই, আমাদের তিনটি জিনিস, কাজের ক্ষেত্রে তিনটি জিনিস আছে। সেটা কি কি? একটি হচ্ছে অ্যামাউন্ট অফ ওয়ার্ক, কতখানি কাজ, কতজন লোক কাজ করছে, লেবার, অ্যান্ড টোটাল কত টাইম আমরা নিচ্ছি। তাহলে দেখো এই যে তিনটি চলরাশি, এরা কিন্তু পরস্পরের সঙ্গে পরস্পরের সম্পর্ক রয়েছে। কীরকম সম্পর্ক? না, আমরা জানি যখন একই পরিমাণে কাজ, এটা যখন ফিক্সড করে দিই, কাজটা একই, ধরো আমার একটা 5 মিটারের রাস্তা বানাবো, কাজটা একই, তাহলে আমরা জানি কি লেবার অর্থাৎ লোক সংখ্যা যদি আমি বাড়িয়ে দিই তাহলে আমরা কম সময়ে কাজটা করতে পারবো। আবার লোক সংখ্যা যদি কমিয়ে দিই তাহলে বেশি সময় লাগবে। এটা আমাদের কমন সেন্স থেকে আমরা এটা জানি। সেটাকেই ধরো একটু অঙ্কের রূপে দেওয়া হচ্ছে, তাই জন্য আমি বলবো যে এগুলো দেখে ভয় পাওয়ার কিছু নেই। অঙ্ক হলে আমরা ভয় পেয়ে যাই, কিন্তু আমি বলবো আমাদের ডেলি অ্যাক্টিভিটির সঙ্গে, ডেলি কমন সেন্সের সঙ্গে, সাধারণ ধারণার সাথে যদি একটু রিলেট করতে পারি, তাহলে দেখবে অঙ্কটার মধ্যে অনেক মজা আছে, এবং অঙ্কটা শুনে যেটা ভীতির জায়গায় তৈরি হয় কখনো তৈরি হবে না। খুব কঠিন অঙ্ক আমি করবো না, যার যেমন পারো একটু সহজ করেও অঙ্ক যদি পারো সেটুকুই শেখো। তাহলে দেখো এই লেবার লোক সংখ্যা কমে যাবে, আমি যদি বেশি দিন টাইম দিই, 5 মিটার রাস্তা করতে হবে, ধরা যাক 5 জন লোকে 2 দিন ধরে কাজটা করতে পারবে। আমি যদি লোকটাই এবারে কমিয়ে দিই তাহলে বেশি সময় লেগে যাবে। তাহলে দেখা যাচ্ছে লেবার যদি বাড়াই, এই সংখ্যা কর্মচারী যদি আমি বাড়িয়ে দিই, টাইমটা আমার কম লাগবে। আবার এটাকে যদি বাড়িয়ে দিই, লেবার যদি বেড়ে যায়, লেবার যদি আমি কমিয়ে দিই, কত কর্মী কমিয়ে দিলাম, 5 জন লোকে 2 দিন হচ্ছিল, আমি এখন কর্মী 5 জন না 2 জন করে দেবো, দেখবে লোক সংখ্যাটা 5 জন লাগবে। তাহলে তখন কী হবে? এটা বেড়ে যাবে। এই যে বৈপরীত্য সম্পর্ক, বাট একই হারে বাড়বে। টোটালটা দেখবে 5 দুগুণে 10 টোটাল, অর্থাৎ টোটাল লেবার ইন্টু টাইম, এইটা হচ্ছে গিয়ে 10। অর্থাৎ এটা যদি আমি 5 রাখি তাহলে এখানে একটা কেমন সম্পর্ক হতে পারে দেখে নাও। ধরো লেবার অ্যান্ড টাইম, যেখানে কাজটাকে আমরা ফিক্সড করে দিয়েছি, তাহলে দেখতে পাচ্ছি লেবার যদি 2 জন থাকে দিন লাগবে 5 দিন। এবারে তুমি যদি দেখো এইটা যদি আমি 5 দিন করে দিই, দেখবে এটা 2 দিন লাগবে। এটা 10 আর এটা হবে 10, তাহলে দেখবে সব জায়গাতেই 10 করে হচ্ছে, দেখো প্রত্যেকে ইকুয়াল। ঠিক এইরকম যদি আমি কোনো রিলেশন পাই, এমন দুটি পরস্পর সম্পর্কযুক্ত চলরাশি, তখন তাদের গুণফল সবসময় মান পরিবর্তন হচ্ছে, কিন্তু এমনভাবে রিলেটেড তাদের প্রোডাক্ট অলওয়েজ কনস্ট্যান্ট, প্রোডাক্ট কখনো চেঞ্জ হবে না। ঠিক তখন আমরা বলবো এই দুটো চলরাশি ব্যস্ত ভেদে আছে। এবং লক্ষণীয়, এইটার মান যত বাড়বে এখানে মান কমে যাবে। দেখো এখানে 2 থেকে 5 হয়েছে, দেখো এখানে 5 থেকে 2 হয়েছে। এখান থেকে 2 থেকে 1, 2 থেকে 1 অর্ধেক হয়ে গেছে, দেখো 5 থেকে ডবল হয়ে গেছে। এখান থেকে 2 থেকে দেখো 10 হয়েছে, 5 গুণ বেড়েছে, তাহলে দেখো 5 দেখো ঠিক 5 ভাগ কমে গেছে। এইটাকে আমরা বলবো ব্যস্ত ভেদ। তাহলে এই আলোচনা থেকে আমরা এইটুকু বুঝতে পারলাম, প্রকৃতির সঙ্গে আমাদের দৈনন্দিন কাজের সঙ্গে পরিমাপযোগ্য প্রচুর রাশি রয়েছে। তাদের মধ্যে অনেকের রিলেশন থাকতে পারে, অনেকে নাও থাকতে পারে,
আর যদি তাদের মধ্যে কোনো রিলেশন থেকে থাকে সেই রিলেশনের চরিত্র অনেক রকম হতে পারে। তার একটা স্পেসিফিক চরিত্র যেখানে একজনের হ্রাস বৃদ্ধির সঙ্গে সঙ্গে অপরের সমহারে হ্রাস বৃদ্ধি হয়, ঠিক সেই ধরনের সম্পর্ককে আমরা বলছি ভেদ। যদি একজনের বৃদ্ধির সঙ্গে সঙ্গে অপরটাও সমহারে বৃদ্ধি পায় তাহলে আমরা তাকে বলবো সরল ভেদ। আর যদি একজনের বৃদ্ধির সঙ্গে সঙ্গে সমহারে অপরটির হ্রাস পায় অর্থাৎ বিপরীতমুখী সম্পর্ক হয় তখন আমরা তাকে বলবো ব্যস্ত ভেদ। এবং প্রত্যেকটি ভেদ সম্পর্কের মধ্যে আমরা এইভাবে রিলেশন তৈরি করতে পারছি। যদি এক্স ভ্যারাইজাজ ওয়াই এটাকে বলবো সরল ভেদ, তখন আমরা লিখবো এক্স সমান কে ওয়াই, এই কেটাকে বলবো নন জিরো একটা ভেদ ধ্রুবক। আর একইভাবে ব্যস্ত ভেদের ক্ষেত্রে বলবো এক্স ভ্যারাইজাজ ওয়ান ওয়াই ওয়াই, এটা এক্সের সঙ্গে ওয়াই ব্যস্ত ভেদে আছে, তখন আমরা বলবো এক্স সমান কে ইন্টু ধরো একটা কে নাম এল নাম দিলাম ওয়ান বাই ওয়াই, তার মানে হলো এক্স ওয়াই ইজিক্যাল টু এল বা কনস্ট্যান্ট। এখানে হচ্ছে কি এইটা, এখানে ভেদ ধ্রুবকটা হচ্ছে কি 10, এখানে হচ্ছে কি ভেদ ধ্রুবকটা ছিল কত 1/5। এরপরে আমরা আসি কিছু অঙ্ক করি, তারপরে অঙ্কগুলো আমরা এই যে ভেদের এবারে গাণিতিক প্রক্রিয়া কাজ করতে গেলে বাস্তব কিছু সমস্যা করব ঠিকই, তার আগে তো ভেদের যে এবারে প্রত্যেকটা অপারেশন যখন শিখি তার কিছু যোগ বিয়োগ ম্যানিপুলেশন শিখতে হয়, তাহলে আমরা কিছু ভেদের উপর কিছু সিম্বলিক ম্যানিপুলেশন করে নিই, করে নিয়ে তারপরে আমরা যৌগিক ভেদ নিয়ে আলোচনা করব, তারপরে কয়েকটা বাস্তব অঙ্ক দিয়ে আমরা ক্লাসটাকে শেষ করার চেষ্টা করব। এখন আমরা কয়েকটা এক্সাম্পল আমরা করি। আচ্ছা, আরও কিছু উদাহরণ তোমরা এগুলো জেনে নাও। তোমরা যখন করো ধরো ক্লাস 9-10-এ গ্যাসের আচরণের চ্যাপ্টার তোমরা পড়েছো, বয়েলস অ্যান্ড চার্লস ল, সেখানেও দেখবে এই ভেদের ব্যাপারটা রয়েছে, যেখানে আমরা গ্যাসের ক্ষেত্রে কি কি দেখি না কতটা মাস, কি কি প্যারামিটার থাকে, মাস আর কি থাকে ভলিউম, আরটা থাকে কি টেম্পারেচার, এটা পরম টেম্পারেচার ধরে নিচ্ছি, আর কি থাকে মাস ভলিউম টেম্পারেচার অ্যান্ড প্রেসার, গ্যাসের প্রেসার, চারটে মোট আইটেম আছে। এই চারটি নিয়ে দেখবে ওখানে রিলেশন রয়েছে। তার মধ্যে যদি এম মাস আর মাসটাকে সবসময় ফিক্সড করলাম আর যদি আমরা টিটাকে ফিক্সড করে দেই তাহলে দেখতে পাবে ভি আর পির মধ্যে একটা রিলেশন পেয়েছি। সেখানে কি দেখেছিলাম না পি ভি ইজিক্যাল টু কনস্ট্যান্ট, বা বলা হয়েছিল ভি ভ্যারাইজাস 1/p, বা উল্টোটা বলতে পারি পি ভ্যারাইজাস 1/v। এটাকে আমরা বলা হয় কি বয়েলস ল। এই বয়েলস ল তোমরা করেছো, এর অ্যাপ্লিকেশন কিন্তু ওখানে করতে পারবে তোমরা। আরেকটি বিষয় আছে ওখানে চার্লস ল আছে, সেখানে চার্লস লতে দেখবে যে এখানে যেমন এম আর টি ফিক্সড এই দুটো, ওখানে আমরা করছি কি এম আর পিটাকে ফিক্সড করছি, অর্থাৎ মাস নির্দিষ্ট পরিমাণ ভরের গ্যাস আর চাপটাকে ফিক্সড করছি যে প্রেসার, এই দুটোকে আমরা চেঞ্জ করব না। তাহলে দেখা যাচ্ছিল ওখানে ভি ভ্যারাইজাজ টি, টিটা হচ্ছে কি পরম তাপমাত্রা, কেলভিন স্কেলে মেজার করা হয়, দেখতে পাচ্ছি সমানুপাতে পরিবর্তিত হয়। দেখবে চার্লসের সূত্রে বলা হয়েছিল যে পরম তাপমাত্রার সঙ্গে সমানুপাতে পরিবর্তিত হয় আয়তন, আর এখানে বলা হয়েছিল যে আয়তন চাপের সঙ্গে ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয়। তাহলে এই দুটো রিলেশনকেও আমি এখানে আলোচনা করলাম। যখন তোমরা ভৌতবিজ্ঞানটাও পড়বে, অঙ্ক ভৌতবিজ্ঞান সমস্ত বিষয়গুলোর মধ্যে সম্পর্ক আছে, এইগুলোকে একটু কোরিলেট করে তোমরা পড়াশোনা করার চেষ্টা করো। এছাড়া আরও উদাহরণ দিতে পারি, তোমরা যখন যখন তোমরা মধ্যাকর্ষণ শক্তি নিয়ে কাজ করো, যে দুটো বস্তুর মধ্যে আকর্ষণী ক্ষমতা, তার মধ্যে কি বলা হয়েছিল না সেখানে ছিল এরকম যে ফোর্সটা কেমন হয়, ফোর্স ভ্যারাইজাজ কি হয়েছিল m1 ইন্টু m2/d², যেখানে যে দুটো বস্তুর মধ্যে আকর্ষণী ক্ষমতা নিয়ে আলোচনা করা হচ্ছে তাদের একজনের মাস m1 ধরে নিচ্ছি, আর একটা হচ্ছে m2, তাদের মাসের গুণফল আর d² সঙ্গে ভাগফল ব্যস্তানুপাত। এটাও একটা যৌগিক ভেদের ক্ষেত্রে এগুলো আমাদের আলোচনা করার সুযোগ রয়েছে। যারা এই ফর্মুলাগুলো স্টাডি করি আমরা কিন্তু এই ভেদগুলোকে অ্যাপ্লাই করতে পারি। আমরা একটা অঙ্ক করি, ভেদের সিম্বলিক ম্যানিপুলেশন কি করে করব। এখানে বলা হয়েছে এক্স ভ্যারাইজাজ ওয়াই, আর এখানে বলা হয়েছে ওয়াই ভ্যারাইজাজ জেড। তাহলে তিনটে চলরাশি আছে এক্স, ওয়াই আর জেড। এক্সের সঙ্গে ওয়াইয়ের সরলভেদ সম্পর্ক, আবার ওয়াইয়ের সঙ্গে জেটেরও সরলভেদ সম্পর্ক। তাহলে আমরা বলতে পারবো যে এক্সের সঙ্গে জেটেরও ডাইরেক্ট সরলভেদের সম্পর্ক থাকবে। ট্রানজিটিভ রুল বলা হয়, ট্রায়াঙ্গুলার রুল বা ট্রানজিটিভ রুল। তো দেখো কি করে করতে পারি না, এইটা যেহেতু তাহলে কি হবে এক্স সমান লিখতে পারি কে ইন্টু ওয়াই, কেটা হচ্ছে কি ভেদ ধ্রুবক। আবার এখানে লিখতে পারি ওয়াই সমান এল ইন্টু জেড, এখানে এলটাও ভেদ ধ্রুবক। এখানে কি বলবো কে এল নন জিরো ভেদ ধ্রুবক। আচ্ছা, এখানে একটা কথা বলবো, এই কে এল যে নন জিরো ভেদ ধ্রুবক, এটা যে
শূন্য ছাড়া একটি কোনো ভেদ ধ্রুবক, এইটা কিন্তু উল্লেখ থাকা চাই। যারা তোমরা মাধ্যমিক পরীক্ষার্থী, পরীক্ষার সময় এই স্পেসিফিক যদি এটাকে উল্লেখ না করো তাহলে কিন্তু তোমাদের 1 নাম্বার ডিডাক্ট করে নেওয়া হয়। এই ভেদ ধ্রুবক কথাটি কিন্তু ভালো করে বুঝতে হবে, তা নাহলে ভেদকে কোনো দিন ভালোভাবে বোঝা যায় না। সেই জন্য এটাকে আমরা গুরুত্ব দিই। এটা কিন্তু আমাদের পরীক্ষার সময় সব সময় খেয়াল রাখবে, যখনই কোনো ভেদ রিলেশন থেকে ইকুয়ালিটি বা সমান চিহ্নে ইকুয়েশনে কনভার্ট করছো, তার করসপন্ডিং যে ভেদ ধ্রুবক তুমি যা খুশি নাম দাও, কে, এল, এম, এন, এরই কনস্ট্যান্ট, বাট সেটা দ্যাট শুড বি স্পেসিফাইড, এখানে তোমাকে উল্লেখ করতে হবে। এবং আরেকটি জিনিস লক্ষ্য করো, এখানে আমি নাম দিয়েছি কে, এখানে নাম দিয়েছি এল, এগুলো বুঝে নেওয়ার আছে। এই কে এবং এল এরা কিন্তু ভিন্ন ভিন্ন হবে সাধারণভাবে, কারণ এই এক্সের সঙ্গে ওয়াই সরলভেদের সম্পর্ক, বাট তাদের আমি একটু আগে বলেছি যে এক্স ওয়াইয়ের সঙ্গে সরলভেদের সম্পর্ক মানে একটা নির্দিষ্ট হারে বাড়ে, কিন্তু সেই রেটটা কি, সেই রেটটাই কিন্তু কনস্ট্যান্ট কে। আবার ওয়াইয়ের সঙ্গে যেটা যে নির্দিষ্ট হারে বৃদ্ধি হবে তার হারটা এক নাও হতে পারে, এই রেট অফ চেঞ্জগুলো না হতে পারে। এই জন্য এই কনস্ট্যান্ট পার্টগুলো জানতে হবে। যখনই একটা নতুন ভেদ ধ্রুবকের সম্পর্ক আমরা আলোচনা করব, প্রত্যেকটি ভেদ সম্পর্কে পৃথক পৃথক আমরা ধ্রুবক ইউজ করব, কখনোই এক ধ্রুবক দিয়ে করব না। আমরা দেখি অনেক সময় পরীক্ষায় এভালুয়েশন স্ক্রিপ্ট এভালুয়েশন করতে গিয়ে দেখি যে 3-4টে রিলেশন আছে, সবাই তোমরা একটাই ধ্রুবকের নাম দিয়েছো, তাহলে কিন্তু ভুল হবে, কারণ সেখানে অঙ্কে ওই ইকুয়াল ধরে নেওয়ার ফলে তার কিছু ডিপেন্ডেন্সি ব্যাপার থাকে, তাহলে কিন্তু লজিকায় ভুল হবে এবং সেখানেও নাম্বার কাটা হয়। সুতরাং প্রত্যেকে একটি বিষয় জানতে হবে, প্রত্যেকটি ভেদ ধ্রুবক থেকে যখন সমান চিহ্ন করব, একদম স্পেসিফিক প্রত্যেকটি ভেদ ধ্রুবককে উল্লেখ করো এবং প্রত্যেকটাকে ভিন্ন ভিন্ন নামে তুমি দাও, যে কোনো নাম দেবে, বাট সেটা বলতে হবে ভেদ ধ্রুবক এবং ডিফারেন্ট ডিফারেন্ট নামে থাকবে। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমাকে দেখাতে হবে কি এক্সের সঙ্গে জেটের কোনো সম্পর্ক আছে কিনা। তাহলে এক্সের সঙ্গে জেটের যদি সরলভেদের সম্পর্ক হয় তাহলে আমরা কি পাবো, তাদের ভাগফল আমরা জানি কি কনস্ট্যান্ট হবে। শুরু করতে পারি তাহলে এক্স বাই জেড দিয়ে শুরু করি, যদি ভাগফল কনস্ট্যান্ট হয়, ধ্রুবক হয়, তাহলে বলতে পারো সরলভেদে আছে। তাহলে এক্সের মান কত হচ্ছে কে ওয়াই, আর নিচে থাকলো জেড, আবার এই ওয়াইয়ের মান দেখো কে ইন্টু ওয়াইয়ের মানটা কত আছে এল জেড, তাহলে বসিয়ে দিলাম, নিচে জেড থাকলো, ইকুয়াল টু দেখো জেড জেড কেটে গেল, তাহলে ইন্টু কী হলো ইকুয়াল টু কে ইন্টু এল। এখন এই কে এবং এল যদি ধ্রুবক হয়, এরা চল নয়, অর্থাৎ এরা পরিবর্তনশীল নয়, এদের মান কখনোই পাল্টাবে না, অলওয়েজ ফিক্সড, তাহলে দুটো ধ্রুবক সংখ্যার গুণফল সর্বদাই ধ্রুবক হবে। এবং স্পেসিফিক্যালি আমি বলবো এই চ্যাপ্টারের অঙ্ক করতে গিয়ে যে কোনো দুটো ধ্রুবকের গুণফল, যোগফল এবং তাদের দিয়ে যে কোনো এক্সপ্রেশন যদি সেখানে কোনো অন্য কোনো ভ্যারিয়েবল না থাকে বা চল না থাকে, সবসময় সেটা আরেকটি ধ্রুবক হয়। তাহলে এটাও আমরা বলতে পারি এই কে ইন্টু এলকে আমরা নাম দিলাম ধরো এম, তাহলে দেখতে পেলাম এক্স আর জেটের ভাগফল সর্বদাই একটি নতুন ধ্রুবক পেলাম, এই হারে তারা চেঞ্জ করবে, তাহলে আমরা বলতে পারছি এক্স ভ্যারাইজাস জেড। তাহলে প্রমাণটা করতে পারলাম। আশা করি তোমরা বুঝতে পারছো। এইভাবে আমরা আরও কিছু 2-1টা অঙ্ক করব, আলোচনার অবকাশ অনেক কিছুই রয়েছে, কিন্তু আমাদের সব কিছুই সময়ের মধ্যে করতে হবে। দেখা যাক আরও 2-1টি অঙ্ক আমি আলোচনা করে দিচ্ছি। ধরা যাক এক্স ভ্যারাইজাস ওয়াই বলা আছে, তাহলে দেখাতে হবে এক্স প্লাস ওয়াই ভ্যারাইজাস এক্স মাইনাস ওয়াই, এটা দেখাতে হবে। দেখা যাক, তাহলে এখানে যখন এক্স ভ্যারাইজাস ওয়াই বলা আছে তাহলে বলতে পারি কি এক্স সমান কে ওয়াই। সবসময় ভেদ ধ্রুবক থেকে যখন আমি ইকুয়ালিটি চিহ্নতে আসবো, একটা ভেদ ধ্রুবকের ইন্ট্রোডাকশন দিতে হবে এবং অবশ্যই ব্র্যাকেটে লিখে দেবো কে নট ইকুয়াল টু 0 ভেদ ধ্রুবক, এটা সবসময় আমাকে স্পেসিফাই করতে হবে। এবার আমরা শুরু করি, যদি এইটার সঙ্গে এটা সরল ভেদে থাকে তাহলে নিয়ম কি, এটার ভাগফল কত হবে কনস্ট্যান্ট, একটা যে কোনো ধ্রুবক সংখ্যা হবে, অর্থাৎ এই চলর উপর ডিপেন্ড করবে না। তাহলে শুরু করা যাক, এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই ভাগফল দিয়ে শুরু করি। এবার দেখো এক্স এর মান কত পেয়েছি কে ওয়াই, ওকে, প্লাস ওয়াই থাকলো, এখানে কত এক্স এর মান কে ওয়াই মাইনাস ওয়াই বসালাম, শুধু আমি এক্স এর আমি একটা ভ্যালু পেয়েছি ওয়াইয়ের উপর ডিপেন্ড করে, তাহলে এক্স এর মানটা বসালাম, কিন্তু ওয়াইয়ের কোনো ডিপেন্ডেন্ট ভ্যালু নেই, তার জন্য আমি ওয়াইটাকে একই রেখে দিলাম। তাহলে এখান থেকে পাচ্ছি কে প্লাস 1 ইন্টু ওয়াই, আর এখান থেকে পাচ্ছি কে মাইনাস 1 ইন্টু ওয়াই। দেখো এখানে ওয়াই কমন গেছে, এখানে ওয়াই কমন গেছে, ওয়াই ওয়াই কেটে গেল, তাহলে কে প্লাস 1 বাই কে মাইনাস 1। খেয়াল করে দেখো কে ছিল ধ্রুবক, এটি কিন্তু চল নয়, কে কখনো মান পরিবর্তন করে না, তার সব সময় ফিক্সড।
ওয়ান অলওয়েজ ফিক্সড, সবাই জানি ওয়ানের মান ওয়ান, কখনোই পরিবর্তন হয় না। তাহলে কে প্লাস ওয়ানও একটা ফিক্সড নাম্বার, কে মাইনাস ওয়ানও একটা ফিক্সড হবে, এবং দুটো ধ্রুবককে ভাগ করলে সেটিও একটি ধ্রুবক হবে। আবারও বলবো, যে কোনো ধ্রুবক দিয়ে যত খুশি ধ্রুবক তুমি নাও, তার সঙ্গে যে কোনো ম্যানিপুলেশন, যোগ বিয়োগ গুণ ভাগ করো না কেন, সেটি অলওয়েজ কনস্ট্যান্ট হবে, যদি এখানে কোনো ভ্যারিয়েবলের উপস্থিতি না থাকে। দেখো এখানে এক্স এবং ওয়াই কেউ নেই, যারা মান পরিবর্তন করে তাদের উপস্থিতি না থাকে, এর আর মান পরিবর্তন হওয়ার কোনো অবকাশ নেই। তাহলে এটা একটি কনস্ট্যান্ট, এটাকে আমি নাম দিলাম ধরো এম। এই টোটাল ভ্যালুটা ক্যালকুলেশন করলে যে কনস্ট্যান্টটা হবে তাকে নাম দিচ্ছি এম। এই এমটি কিন্তু অবশ্যই একটি ভেদ ধ্রুবক। তাহলে দেখতে পাচ্ছি এই ভাগফল যদি একটি কনস্ট্যান্ট হয়, তাহলে বলতে পারবো এক্স প্লাস ওয়াই ভ্যারাইজাজ এক্স মাইনাস ওয়াই। তার দেখো অঙ্কগুলোকে প্রথমে দেখে একটু কেমন কেমন মনে হবে, বাট আমরা যদি স্ট্র্যাটেজিক প্ল্যানটা রাখতে পারি, যাকেই আমি ভেদ ধ্রুবক দেখাচ্ছি যে এটা সরল ভেদে থাকবে বা ব্যস্তভেদ থাকবে, সবসময় আমরা এইভাবে কাজ করব। আইদার সরল ভেদ হলে ভাগফল কনস্ট্যান্ট দেখাও, আর যদি ব্যস্ত ভেদ হলে গুণফল কনস্ট্যান্ট দেখাবে। নেক্সট ধরো আরেকটি অঙ্ক করব আমরা, ছোট ছোট অঙ্ক এগুলো কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। এক্স ভ্যারাইজাজ ওয়াই, ওয়াই ভ্যারাইজাজ জেড অ্যান্ড জেড ভ্যারাইজাজ এক্স। এখানে আমি এইখান থেকে, তাহলে যখন আমি এখান থেকে করব, এখান থেকে পাবো কি এক্স সমান কে ইন্টু ওয়াই, একটা ভেদ ধ্রুবক, এটি একটি আলাদা ভেদ সম্পর্ক। তাহলে ওয়াই সমান এল ইন্টু জেড, অপর একটি ভেদ ধ্রুবক। আর এখানে আরেকটি আলাদা সম্পর্ক, এদের জন্য আমি মনে করি ধ্রুবকটি হচ্ছে এম এক্স। এখানে লিখে দেবো কে এল এম নট ইকাল টু 0, ভেদ ধ্রুবক। তাহলে এখান থেকে পাচ্ছি, দেখো এক্স ইজ ইকাল টু কে ইন্টু ওয়াই, তাহলে কে ইন্টু ওয়াইয়ের মান কত পাচ্ছি, এল ইন্টু জেড। তাহলে কে ইন্টু এল ইন্টু, আবার এই জেটের মানটা দেখো এখান থেকে পাচ্ছি এম ইন্টু এক্স। তাহলে দেখতে পেলাম, দেখো এক্স আর এখানে এক্স ভ্যানিশ হয়ে যাবে, তাহলে কত হলো 1 ইজ ইকাল টু কে ইন্টু এল ইন্টু এম। তাহলে এখানে একটি বিশেষ বৈশিষ্ট্য, এইটা দেখো যে এখানে তিনটে সম্পর্ক এমন ছিল, তাদের প্রত্যেকের যে ভেদ ধ্রুবক ছিল কে, এল এবং এম, তাদের প্রোডাক্ট অলওয়েজ স্পেসিফিক 1। এটা একটা বিশেষ বৈশিষ্ট্য, অর্থাৎ এক্স ভ্যারাইজাজ ওয়াই, ওয়াই যদি জেটের সঙ্গে ভেদে থাকে আর জেড যদি এক্সের সঙ্গে সরল ভেদে থাকে, তাহলে এইরকম ক্ষেত্রে তাদের প্রোডাক্ট তিনটে, ভেদ ধ্রুবকের প্রোডাক্ট তিনটের গুণফল কত হবে, 1। নেক্সট আমরা আরেকটা অঙ্ক করি। ধরা যাক এক্স ভ্যারাইজাজ ওয়াই স্কোয়ার, এবং এখানে একটা রিলেশন দেওয়া আছে এক্স ভ্যারাইজাজ ওয়াই স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি পাবো, এক্স সমান কে ইন্টু ওয়াই স্কোয়ার, কে নট ইকাল টু 0, ভেদ ধ্রুবক। সবসময় আমরা যখনই ভেদের থেকে ইকুয়ালিটি ইকুয়েশনে আনবো, সবসময় একটা ভেদ ধ্রুবকের কনস্ট্যান্ট গুণ করতে হবে। এবং এই কে এর ইন্টারপ্রিটেশন আমি আগেও বলেছি, ওই যে কি রেটে চেঞ্জ হয় সেই রেটটাই হচ্ছে কে। তাহলে এখান থেকে আমরা এটা পেলাম। এবারে বলা হয়েছে যে ওয়াই সমান 4 হলে এক্স সমান 8, এইটা একটা ইনিশিয়াল ভ্যালু দেওয়া হয়েছে, যে আমরা টেস্ট করে দেখলাম যে ওয়াইয়ের মান যদি 4 বসাই তাহলে এক্সের মান 8 হয়। এইভাবেই তারা সম্পর্ক যুক্ত। তাহলে এখান থেকে আমরা মানটা বসাবো, এগুলোকে ইনিশিয়াল ভ্যালু বলা হয়। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, দেখো মানটা বসে দাও। তাহলে এক্সের মান হলো 8, কে ইন্টু এটা কত হবে 4 স্কোয়ার, সেখান থেকে পাচ্ছি 8 সমান কে ইন্টু 16, এখান থেকে পাবো কে সমান 8/16 বা হাফ। তো এই কে যে হাফ, তার মানে এই এদের মধ্যে চেঞ্জটা বোঝা গেল, যে অর্থাৎ এর সঙ্গে স্কোয়ারের সঙ্গে এই যে এইটা আছে তার মাঝখানে এই 1/2 এই ধ্রুবকটি হচ্ছে কে বেরোবে। তাহলে এখান থেকে সম্পর্ক কি হলো, এক্স সমান হাফ ইন্টু ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে রিলেশন পেলাম, এক্স আর ওয়াইয়ের এক্সাক্ট রিলেশন পেলাম। এতক্ষণ এই কে দিয়ে লিখেছিলাম, এই কেটা আমার কাছে আবিষ্কার করা ছিল না, তাদের চরিত্র কেমন ছিল, কি হারে পরিবর্তিত হবে, এখন সেটা স্পেসিফিক পেয়ে গেছি। এখন তাদের একটা ডিপেন্ডেন্সি কমপ্লিট রিলেশন পেলাম। এখন এইখান থেকে এবারে যদি আমাকে বলা হচ্ছে যে এক্স সমান 32 হলে ওয়াই সমান কত হবে, এই ইনিশিয়াল ভ্যালু দেওয়া ছিল, সেখান থেকে কমপ্লিট ইকুয়েশনটাকে তৈরি করলাম। এবারে আমি যে কোনো ইনপুট দিলে, তাহলে এক্স সমান যদি 32 দিই তাহলে ওয়াইয়ের মান কত হবে, তো এখানে বসিয়ে দাও। এক্সের মান 32 ইজ ইকাল টু হাফ ওয়াই স্কোয়ার, এখান থেকে আমরা পাবো ওয়াই স্কোয়ার সমান 64, তাহলে এখান থেকে ওয়াই পাবো কত কত +-8, তাহলে ওয়াইয়ের মানটা পাওয়া গেল।
এইভাবে আমরা এই ধরনের অঙ্কগুলো আমাদের আছে, তোমরা বইতে করবে, উদাহরণে প্রচুর অঙ্ক করে দেওয়া আছে। তোমরা এইভাবে বুঝে বুঝে ভিডিওটাকে পজ করে করে দেখো, থামিয়ে থামিয়ে দেখো প্রত্যেকটা স্টেপ কিভাবে করতে হবে, এগুলো তোমরা ফলো করবে। এক্স কিউব প্লাস ওয়াই কিউব ভ্যারাইজ অ্যাজ এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। তাহলে এখান থেকে আমাকে দেখাতে হবে যে এক্স প্লাস ওয়াই ভ্যারাইজ অ্যাজ এক্স মাইনাস ওয়াই। অঙ্কগুলো একটু প্রথমে দেখো, একটু স্ট্রাকচারটা যেন একটু জটিল জটিল মনে হবে, কিন্তু যে স্ট্র্যাটেজি আমরা আলোচনা করলাম সেই স্ট্র্যাটেজিতে যাও, দেখবে কোনো কঠিন লাগবে না। খুব স্বাভাবিকভাবে বলি, তাহলে এখান থেকে পাবো কি, এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইজ ইকাল টু কে ইন্টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। জাস্ট যাদের মধ্যে সরল ভেদের সম্পর্ক, সেখানে তাদের মধ্যে একটা কনস্ট্যান্ট কে গুণ করলাম, কে নট ইকাল টু 0, ভেদ ধ্রুবক। এই সম্পর্কের ক্ষেত্রে কে ভেদ ধ্রুবক ধরে নিলাম। তাহলে এখান থেকে এবারে আমাকে লক্ষ্য হচ্ছে কি, যে এক্স প্লাস ওয়াই ভ্যারাইজ অ্যাজ এক্স মাইনাস ওয়াই যদি বলতে হয়, তাহলে কী হবে, এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই, এইটাকে আমাকে দেখাতে হবে কনস্ট্যান্ট। তার আগে একটু ম্যানিপুলেশন আমরা করে নেব। তাহলে এক্স কিউব, এখানে দেখো কে ইন্টু এক্স কিউব হবে, তাহলে এইদিকে আনলে মাইনাস কে এক্স কিউব, এখানে হবে কে ইন্টু মাইনাস ওয়াই কিউব, আর এই ওয়াই কিউবকে এইদিকে নিয়ে গেলে মাইনাস ওয়াই কিউব। একটু স্টেপটা একটু শর্ট করলাম, যেহেতু এটা ভিডিও তোমরা পজ করে বুঝে নিতে পারবে। তাহলে কী হবে, 1 মাইনাস কে ইন্টু এক্স কিউব ইজ ইকুয়াল টু মাইনাস কে প্লাস 1 ওয়াই কিউব। এখানে ওয়াই কিউবটা কমন নিয়েছি, ডিস্ট্রিবিউটিভ ল, আর এখানে মাইনাসটা বেরিয়ে এসছে, তাহলে ভেতরে থাকলো কে প্লাস 1। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এক্স কিউব প্লাস ওয়াই বাই ওয়াই কিউব, এই এক্স কিউব থাকলো, ওয়াই কিউবটাকে এদিকে নামিয়ে আনলাম, তাহলে পেলাম কত, কে প্লাস 1 বাই কে 1 মাইনাস কে, বা এটাকে লিখতে পারবো কে প্লাস 1 বাই কে মাইনাস 1, এইটা আমরা পেলাম। তাহলে এখান থেকে আমরা তাহলে বলতে পারি এক্স বাই ওয়াই হোল কিউব ইজ ইকাল টু কে প্লাস 1 বাই কে মাইনাস 1। তাহলে এখান থেকে পাচ্ছি এক্স বাই ওয়াই ইজ ইকাল টু এইটার একটি ত্রিঘাত। এখন এই ভ্যালু আমরা বের করার প্রয়োজন নেই, টোটালটাই কে কনস্ট্যান্ট, 1 কনস্ট্যান্ট, তার এক্সপ্রেশন কনস্ট্যান্ট হবে, আগেই বলেছি এখানে কোনো ভ্যারিয়েবলের অস্তিত্ব নাই, এবং তাকে যখন আমি ঘনমূল বের করব সেটিও একটি ধ্রুবক সংখ্যা হবে। তার আলটিমেট এটাকে আমি নাম দিচ্ছি এক্স বাই ওয়াই সমান এম, যেখানে এম সমান কে প্লাস 1 বাই কে মাইনাস 1/3। এই যে এম কনস্ট্যান্ট, দেখো এখান থেকে আবার আমি বলতে পারি, দেখো ভাগফল কনস্ট্যান্ট, তাহলে আবার এটাও বলতে পারি, ইমিডিয়েট একটা কনক্লুশন করতে পারি যে এক্স ভ্যারাইজ অ্যাজ ওয়াই, এক্সের সঙ্গে ওয়াই সরল ভেদে আছে। এবার এই রিলেশনটা কাজে লাগিয়ে আমরা দেখো এবার এখানে এটা করে ফেলতে পারছি, এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই দিয়ে শুরু করলাম। দেখো এক্স সমান, এখানে এক্স বাই ওয়াই সমান এম, তার মানে এখান থেকে বলতে পারি যে এক্স সমান, এখানে লিখছি, এইখানে লিখে রাখি এক্স সমান এম ওয়াই, এই রিলেশনটা এবার এখানে বসে দাও, এম ওয়াই প্লাস ওয়াই এম ওয়াই মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু এম কমন নাও, এম প্লাস 1 ইন্টু ওয়াই, ওয়াই কমন নিলাম, ডিস্ট্রিবিউটিভ ল, এম মাইনাস 1 ওয়াই দ্যাট ইজ ইকাল টু এম প্লাস 1 বাই এম মাইনাস 1। এবং এটাও দেখো আরেকটি অপর কনস্ট্যান্ট, দেখো এখানে কোনো ভ্যারিয়েবল নেই, এম কনস্ট্যান্ট ছিল, সেই কনস্ট্যান্টের উপর একটা এক্সপ্রেশন, তাহলে এটাও একটি কনস্ট্যান্ট, তাহলে দেখতে পাচ্ছি দুটো ভাগফল কনস্ট্যান্ট ধ্রুবক, অতএব বলতে পারবো এক্স প্লাস ওয়াই ভ্যারাইজ অ্যাজ এক্স মাইনাস ওয়াই। তাহলে তোমরা এইভাবে তাহলে দেখলে যে অঙ্ক দেখে হয়তো ভয় লাগবে, কিন্তু তবুও বলবো যে এটা তোমরা দেখে কাজটা করার পর বুঝতেই পারছো যে মনে যদি বিশ্বাসটা রাখি এবং যে থিওরিটা আলোচনা করলাম, যে প্রিন্সিপালগুলো আলোচনা করেছি, তাহলে দেখবে যে কোনো অঙ্কগুলোই তোমরা সাহস নিয়ে এগিয়ে গেলে সবই দেখবে খুব সহজ লাগবে। আচ্ছা, এইবারে একটা অঙ্ক আলোচনা করি, যৌগিক ভেদ। আচ্ছা, যৌগিক ভেদটা আলোচনা করি, যৌগিক ভেদ আলোচনা করে আমরা আরেকটা অঙ্ক দেখাবো, রিয়েল গ্রাউন্ডের অঙ্ক দেখাবো, যেটা আমরা ছোটোবেলাতে করেছি ত্রৈরাসিক বা ঐকিক নিয়ম দিয়ে, সেটা আমরা ভেদ দিয়ে করব। তার আগে আমি যৌগিক সূত্রটা একটু বলে নিই। বলা হচ্ছে আমরা তো এতক্ষণ দুটো চলরাশি নিয়ে বলেছি যাদের মধ্যে সম্পর্কটা কি হবে, একটির সঙ্গে আরেকটি, এক্স আর ওয়াই, কিন্তু ওই বয়েল বা চার্লসের সূত্র আমি প্রসঙ্গে বলতে গিয়ে দেখেছো, বা গ্র্যাভিটেশনাল ফোর্স যখন আমরা করতে যাচ্ছি সেখানে কিন্তু অনেকগুলো ফ্যাক্টর থাকছে। যেমন গ্যাসের ক্ষেত্রে গ্যাসের ভর, মাস, তাদের ভলিউম, তাদের টেম্পারেচার অ্যান্ড প্রেশার, এই 4টি আইটেম ছিল ওখানে। এবং 4টির ক্ষেত্রে সবসময় আমাদের হচ্ছে কি, একজনের সঙ্গে একজনই যখন সম্পর্ক আমরা দেখব,
তখন বাকিগুলোকে কিন্তু পরিবর্তন করলে হবে না, তাহলে ওদের মধ্যে যে ইন্টারলিঙ্ক রিলেশন সেটা আমি ধরতে পারবো না। তার জন্য হয় কি, আমরা সবসময় যাদের মধ্যে রিলেশন এস্টাবলিশ করব, বাকি ভ্যারিয়েবলগুলোকে আমরা কি করি, ফিক্সড করে দিই ইনিশিয়ালি, তারপরে সেটাকে একটা ইন্টিগ্রেশন করব, তারপরে আমরা সবাইকে ভ্যারি করতে বলবো একসঙ্গে, সেটাকে আমরা বলবো যৌগিক ভেদ। কীরকম না, বলা হচ্ছে এইরকম যে ধরা যাক এক্স ওয়াই জেড, আমি তো তিনটে ভ্যারিয়েবল নিয়েছি, পরস্পর সম্পর্কযুক্ত তিনটে ভ্যারিয়েবল, যাদের মধ্যে বলা হচ্ছে এক্স ওয়াইয়ের সঙ্গে সরল ভেদে আছে যখন কিনা জেড হচ্ছে গিয়ে ধ্রুবক। এর মানে কি, এক্স আর ওয়াইয়ের আমি এক্সকে কমাচ্ছি বাড়াচ্ছি, তার সঙ্গে সঙ্গে ওয়াইয়ের পরিবর্তনটাকে আমি লক্ষ্য করে করে দেখছি যে তাদের মধ্যে কোনো নির্দিষ্ট রেটে পরিবর্তন হচ্ছে কিনা। বাট এইটুকু স্পেসিফিক দেখতে গেলে তৃতীয় ব্যক্তির বা তৃতীয় চলরাশির যে কোনো প্রভাব যেন না পড়ে, কারণ এর পরিবর্তনের জন্য তখন দেখা যাবে ওয়াইয়ের পরিবর্তন হলেও এক্সের সেই এফেক্টটা আসবে না। তাহলে এক্স আর ওয়াইয়ের মধ্যে প্রকৃত কী সম্পর্ক সেইটুকু বুঝে নিতে গেলে আমাকে কি করতে হবে, তৃতীয় চলরাশিকে ফিক্সড করতে হবে, তখন তাকে পরিবর্তন করা যাবে না, তার মানকে আমি একই রাখবো। এই অবস্থায় যদি দেখতে পাই যে এক্সের সঙ্গে ওয়াইয়ের সরল ভেদ আছে, একইভাবে যদি দেখতে পাই এই এক্সের সঙ্গে জেটের সরল ভেদ আছে যখন ওয়াই হচ্ছে ধ্রুবক, তখন আমরা যৌগিক ভেদের সূত্র অনুযায়ী বলবো এক্স ভ্যারাইজাজ ওয়াই ইন্টু জেড। এখন তুমি জেড এবং ওয়াই দুজনকেই তুমি চলো করে দিতে পারো। এখন জেড ওয়াই যাই পরিবর্তন হোক না কেন, তাদেরকে দুজনকে কানেক্ট করে এক্সের সঙ্গে আমি রিলেশনটা করতে পারছি। এইগুলোকে আমরা বলি যৌগিক ভেদের তত্ত্ব। এখন এই যৌগিক ভেদের তত্ত্ব কাজে লাগিয়ে আমরা একটা অঙ্ক করব, খুব পপুলার অঙ্ক এগুলো, ছোটোবেলায় তোমরা সবাই শিখেছো, একদম 4-5 থেকে ঐকিক নিয়ম দিয়ে তোমরা অঙ্ক শিখেছো, পরে তোমার ত্রৈরাসিক দিয়ে করেছো, সমানুপাত প্রয়োগ করেছো, আজকের আমরা সেটা ভেদ দিয়ে করব। একটা অঙ্ক লিখছি, বলা হচ্ছে কি যে 10 জন কৃষক মাঠে কৃষিকাজ হবে, তার 15 জন কৃষক মোট 5 দিনে সময় লাগছে, কর্মদিবস লাগছে 5 দিন, তারা কাজ করতে পারছে কত, 18 বিঘা জমি চাষ করতে পারে। যে কোনো কাজ, সেই মাঠের তো চাষের অনেক রকম কাজ থাকে, গাছ লাগানো হতে পারে, মাটি জল দেওয়া হতে পারে, বহু রকম। এবারে বলা হচ্ছে তাহলে ওই 10 জন কৃষক, আমার কৃষক কমে দিচ্ছি, কাজের লোক কমে যাচ্ছে, 10 জনের বেশি পাবো না, তাহলে এখন 10 জন কৃষক 12 বিঘা জমি চাষ করতে হবে, কত দিন সময় লাগবে? এই অঙ্কটা আমরা করব। দেখো, আমরা এই অঙ্কটাকে ত্রৈরাসিক, ঐকিক নিয়ম, সমানুপাত বিভিন্নভাবে আমরা শিখে এসেছি ক্লাস 9-এর আগে পর্যন্ত, 9-এও। আমরা 10-এ এখন ভেদ দিয়ে করব একই অঙ্ক, একই রকম। দেখো কি কি আছে, প্রথমত অঙ্কটা পড়ে দেখি। কৃষক একটা রাশি, অর্থাৎ এটাকে আমরা লোক সংখ্যা ধরে নেব। আর কি, সময় একটা আছে এখানে 5 দিন সময়, আর একটা হচ্ছে কি 18 বিঘা জমির পরিমাণ। আর আমি কিন্তু পাচ্ছি না, সেই কৃষক, সেই বিঘা, সেই সময় নিয়ে বলা হয়েছে। তাহলে আমার 3টে পরস্পর সম্পর্কযুক্ত রাশি পেলাম। একটি হচ্ছে লোক সংখ্যা কৃষক, একটি হচ্ছে কতদিন কাজ করবে সময়, এবং আরেকটি হচ্ছে জমির পরিমাণ, কতখানি কাজের পরিমাণ সেটা। তাহলে আমরা 3টি রাশির মধ্যে সম্পর্কটাকে আমরা দেখব, ভেদ সম্পর্ক আছে কিনা, তারপরে আমরা ছক করে অঙ্কটা করি। তো প্রথমে এর জন্য আমরা করব কি, আমরা একটু ধরো নাম দিই কৃষক। আমরা অঙ্ক করার সময় সব সময় আমরা এগুলোকে নামকরণ করে দেব। ধরো নাম দিচ্ছি এল, সময় ধরো একে নাম দিচ্ছি টি, আর জমির পরিমাণ, এটাকে আমরা কাজের পরিমাণ হিসাবে ভাববো এখানে, সেটাকে নাম দিচ্ছি ডব্লিউ। লেবার এল, সময় টি, অ্যান্ড ওয়ার্ক ডব্লিউ। এই 3টি দিয়ে আমরা একটা ছক বানাই আগে, যেটা আমরা আগেও করেছি। তাহলে কি হবে, কৃষক, আরেকটা হচ্ছে কি সময়,
আর এই একটা হচ্ছে গিয়ে কাজের পরিমাণ। এখানে এটা এভাবে, আচ্ছা আমি এই দিকে লিখছি, আমরা এগুলো যে কোনো দিকেই হেডিং দিতে পারি, কাজের পরিমাণ। তিনটি আমরা হেডিং দিলাম। এইটাকে আমরা নাম দিচ্ছি ডব্লিউ, এটাকে নাম দিয়েছি এল, এটাকে নাম দিয়েছি টি। পাশে এককগুলো লিখে দাও এখানে এই অঙ্কগুলো করার জন্য। এটা হচ্ছে গিয়ে সংখ্যা, অর্থাৎ কতগুলো শ্রমিক বা কৃষক কাজ করছে। এটা হচ্ছে সময়, দিনে আছে। আর এটা হচ্ছে গিয়ে বিঘা, এককটা হচ্ছে গিয়ে বিঘা। এবার আমরা টেবিলটা বানিয়ে ফেলি আগে, দিয়ে আমরা এই ভাষাগুলোর দরকার নেই, কারণ অঙ্ক করার ক্ষেত্রে সবসময় জানবো সমস্যা আসবে বাস্তব থেকে, সেটা কিন্তু অঙ্কের ভাষায় আসে না। আমরা যারা অঙ্ক কাজ করব, সমাধানে কাজ করব, আমরা কি করব, ম্যাথমেটিক্যাল স্ট্রাকচারে কনভার্ট করব, অপ্রয়োজনীয় ভাষাগুলোকে আমরা এখান থেকে ফেলে দেবো। আচ্ছা এখানে এবারে এই এককগুলো একটু পাশে লিখে ফেলি। কাজের পরিমাণ, এটা হচ্ছে গিয়ে বিঘা, অঙ্কটা পড়ে আমরা দেখেছি, অঙ্ক পড়ে এই এককগুলো ঠিক করে নিতে হবে। কৃষক, এটা হচ্ছে গিয়ে সংখ্যায়, আর এটা হচ্ছে গিয়ে দিনে, সময়টা হচ্ছে দিন। এই এককগুলো অঙ্ক পড়ে আমাকে ঠিক করে নিতে হবে, বারে বারে লিখবো না বলে উপরে লিখে দিলাম। এবার এই ছকটাকে আমরা পূরণ করি। প্রথমে বলা হয়েছে দেখো 15 জন কৃষক, তাহলে কৃষকের ঘরে 15 জন বসালাম। মোট সময় 5 দিন, তাহলে এখানে 5 বসালাম। 18 বিঘা জমি কাজ করেছে, তাহলে কাজের পরিমাণ ছিল 18 বিঘা, একটু ভুল করলাম। কৃষক হচ্ছে কত, 15 জন, আর সময় লেগেছে 5 দিন। তাহলে দেখো 18 বিঘা জমি, 15 জন কৃষক, 5 দিনে কাজ করছে। এবারে দেখো পরে কি বলছে, 10 জন কৃষক, তাহলে কৃষকের ঘরে 10 বসাবো। 12 বিঘা জমি, তাহলে এখানে 12 বসাও। আর কত দিন সময় লাগবে, এইটা হচ্ছে গিয়ে কোয়েশ্চেন আছে, তাহলে এখানে আমরা কোয়েশ্চেন মার্ক দিয়ে দিই। তাহলে আমরা টেবিলটা তৈরি করলাম। এটা হচ্ছে গিয়ে গিভেন রো, অর্থাৎ এই স্টেটমেন্টটা পুরো কমপ্লিট দেওয়া আছে, আর এটা হচ্ছে ইনকমপ্লিট স্টেটমেন্ট। যারা এদের সাহায্য নিয়ে আমি মানটি বের করব, তার আগে আমাকে তৈরি করে নিতে হবে যে এদের মধ্যে পারস্পরিক কি সম্পর্ক আছে, ভেদ সম্পর্ক আছে কিনা, থাকলে কেমন ভেদ সম্পর্ক, সেখান থেকে আমাকে কাজটা করতে হবে। তো আমরা জানি, দেখো এই কাজের ক্ষেত্রে আমি কি বের করব, টি। তাহলে আমরা লিখতে পারি টি ভ্যারাইজাজ, প্রথমে ধরো ডাব্লিউর সঙ্গে কেমন সম্পর্ক হবে। সময় যদি বাড়িয়ে দেই, একটা জিনিস খেয়াল করো, সময় যখন বাড়াবো কাজে, তাহলে দেখো টি, টি মানে কোনটা, এইটা। আর এর সঙ্গে আমি প্রথমে কার বের করছি, ধরো কৃষক, এর মধ্যে আমি সম্পর্কটাকে আমি তৈরি করব। তাহলে দেখে নেই সময়, তাহলে এটাকে আমি তখন ফিক্সড করে দিই, এটাকে ফিক্সড, এটাকে আমি পরিবর্তন করব না, কাজের পরিমাণ একই। এবারে তোমরা ভাবো, সময় যদি বেড়ে যায় তাহলে আমার লোক কিন্তু কম লাগবে, আর সময় যদি কমিয়ে দেই তাহলে ম্যান পাওয়ার বেশি লাগবে একই কাজ করতে গেলে। তাহলে দেখতে পাচ্ছি কি, বিপরীতমুখী সম্পর্ক, অর্থাৎ ব্যস্ত ভেদে থাকবে। তাহলে বলতে পারি টি ভ্যারাইজাজ 1/L, যখন কিনা এইটাকে আমি ফিক্সড করেছি, ডব্লিউ হচ্ছে ধ্রুবক। হলো 1। 2 নম্বরে এইবারে দেখো টি এর সঙ্গে এইটার সম্পর্ক আমি বের করব। তখন কি করছি, এটাকে এবারে চেঞ্জ করব, এটাকে আমি পরিবর্তন হতে দিয়ে দেখব যে এদের দুজনের মধ্যে কেমন, তখন এটাকে ফিক্সড করে দেবো। তাহলে এবার দেখো একই লোক, অর্থাৎ লেবার ফিক্সড, সেম সংখ্যক কর্মচারী কাজ করছে মাঠে। তাহলে আমি যদি বেশি সময় দিই, দেখো কাজ বেশি হবে, কম সময় দিলে কাজ কম হবে। তার মানে সময়ের সঙ্গে কাজের পরিমাণের সরল সম্পর্ক, সরল ভেদে আছে। তাহলে লিখতে পারি টি ভ্যারাইজাজ ডব্লিউ যখন এল হচ্ছে ধ্রুবক। এইবারে এখান থেকে আমরা যৌগিক ভেদের সূত্র অনুযায়ী একটু আগে আলোচনা করেছিলাম। তাহলে দেখো এই দিকটা কিন্তু ফিক্সড টি, তাহলে লিখব টি ভ্যারাইজাজ 1/L ইন্টু ডব্লিউ, এই দুটো গুণ হলো, যেখানে ডব্লিউ এল উভয়ই চলো। তাহলে আমি তিনটাকে কানেক্ট করতে পারলাম। এখান থেকে আমি পাচ্ছি যে টি সমান কে ইন্টু W/L, কে বলা হচ্ছে কি ভেদ ধ্রুবক, নট ইকুয়াল টু 0। আমরা একটু এটা মুছে দিই, আমি একদম মুছে এই অবধি আনি, আমার এই রিলেশনটা শুধু লাগবে। এবারে তুমি দেখো ইনিশিয়াল এটা বসাও, তাহলে টি ইজিক্যাল টু পেলাম কি কে ইন্টু
ডাব্লিউ বাই এল, এটাও মুছে দিই, কে এটা ভেদ ধ্রুবক ছিল। এবারে এখানে বসাই, দেখো প্রথম এই যে গিভেন লাইনটা দেওয়া আছে, ডাব্লিউ কত 18 বসিয়ে দাও, এল কত 15, কে বের করব, আর টি তখন কত 5। তাহলে এখান থেকে পাচ্ছি কে ইজিক্যাল টু 5 × 15/18, 5 × 3 = 15, সরি 3 × 5 = 15, 3 × 6 = 18, তাহলে 25/6 এটা কে এর মান পেলাম। তাহলে সম্পর্কটা কি হলো, টি ইজিক্যাল টু 25/6 × W/L, এটা হচ্ছে কমপ্লিট রিলেশন পেলাম। এবারে এইখানে এসো আস্কিং রোতে, এবারে আমাকে টি তাহলে বের করতে হচ্ছে, টি সমান তাহলে কত হবে বসিয়ে দাও, 25/6 নিচে থাকলো, উপরে ডাব্লিউর মান কত দেওয়া হয়েছে, ডাব্লিউর মান 12, এখানে এল কত দেওয়া হয়েছে 10, ক্যালকুলেশন করো, এটা হচ্ছে গিয়ে 2, এটা হচ্ছে গিয়ে 5, এটা হচ্ছে গিয়ে 5, তাহলে কত বেরোলো 5। তাহলে টির মান 5, টিটা কি ছিল, সময়কে রিপ্রেজেন্ট করছিল, তার একক কি ছিল দিন, তাহলে আমরা লিখব অতএব 5 দিন সময় লাগবে, এটা হচ্ছে গিয়ে আমরা বের করতে পারলাম। তাহলে এই অঙ্কটা আমরা ভেদ তত্ত্ব দিয়ে করলাম। যাই হোক, আমরা এই আরও ভেদের অনেক কিছু অঙ্ক আলোচনা করা যেত, এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে পুরো হয়তো জিনিসটা আনা যায় না। যেটুকু আলোচনা করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা এইগুলো ভালো করে প্র্যাকটিস করো, বইতে যেগুলো করে দেওয়া আছে, এই ভিডিওটা স্টেপগুলো যেভাবে বললাম ফলো করো, থামিয়ে থামিয়ে দেখবে, বুঝবে, নিজে চেষ্টা করবে। আর যে অ্যাসাইনমেন্ট কিছু আমরা দিচ্ছি এখানে, সেগুলো বাড়িতে করার জন্য বইয়ের অঙ্ক করবে, অ্যাসাইনমেন্ট করবে। আর যেগুলো বুঝতে পারবে না, এই ভিডিও পড়ে পড়ে বুঝবার চেষ্টা করো, বইয়ের অঙ্ক দেখো। আর ক্লাসে তোমাদের যে স্যার ম্যাডাম পড়ান তাদের সহযোগিতা নাও, তাদের সঙ্গে বিভিন্নভাবে যোগাযোগ করো, তারা তোমাদেরকে সর্বদা সহায়তাও করছে। এইভাবে তোমরা বাড়িতে বসে, বিদ্যালয়ে এখন না এসে কোভিডের সময়ে বাড়ি থেকে তোমরা ভালো করে পড়াশোনা করো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আর আজকের তোমাদের কাছে এই যে একটু কথা বলার সুযোগ পেলাম, পড়ানোর সুযোগ পেলাম, আলোচনা করার সুযোগ পেলাম, এই যে একটা পরিবেশ তৈরি হলো বাড়িতে বসেও পড়ানোর ব্যবস্থা, এর জন্য আমাদের কৃতজ্ঞতা জানাবো এবং ধন্যবাদ জানাবো জেলা বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক শিক্ষা এবং সমগ্র শিক্ষা মিশন থেকে যৌথ উদ্যোগে আজকের এই ভিডিও টিউটোরিয়ালের ব্যবস্থা করা হয়েছে। আমি তাদেরকেও আন্তরিক শ্রদ্ধা শুভেচ্ছা জানিয়ে আজকে এখানে শেষ করলাম।